তৃণমূলের তো কোনো নার্সিংহোম ছিল না, তাই না? বা কোনো রাজনৈতিক দলের তো নার্সিংহোম থাকে না। যেমন বাচ্চা হয় তেমন কর্মী জন্মায় বা নেতা জন্মায়, এমন তো নয়। সেকুলার মানে হচ্ছে মুসলমান ধর্মের লোকেদের তোয়াজ করো আর হিন্দুদেরকে ছোট করো। না স্যার, 34 বছর ধরে ছেলে, বাপ, দাদু, এই তিনটে জেনারেশনকে তারা সম্মোহিত করতে পেরেছে। একদিন সূর্য উঠবে, দারুণ সময় আসবে, সোনার ডাল দিয়ে লোকে রূপোর ভাত মেখে খাবে। রুদ্রনীল বাবু অভিনেতা হিসাবে বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যখন সিপিএম ক্ষমতায় ছিলেন তখন সিপিএমের দিকে, যখন তৃণমূল ছিলেন তখন তৃণমূলের দিকে, যখন তৃণমূলের একটু খারাপ অবস্থা বিজেপি উঠবো করছে তখন বিজেপির দিকে। এটা কি শুধুমাত্র এই ট্রানজিশনটা ইতিহাস জানার জন্য, নাকি এর মধ্যে ব্যক্তি স্বার্থও জড়িত ছিল? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ব্যক্তি স্বার্থ অবশ্যই আছে, বাট এই ব্যক্তি স্বার্থটা অন্য জিনিস। আমার মনের যে ইচ্ছাটা সেটা আমার পূরণ করা ব্যক্তি স্বার্থ। এবার যে ব্যক্তি স্বার্থ ব্যবহার করে আমি গাড়ি বাড়ি অট্টালিকা বানাতে পারছি, সেটাকেই বোধহয় কাঁচা ব্যক্তি স্বার্থ বলে লোকে বিশ্বাস করতে ভালোবাসেন। তাই ওই ব্যক্তি স্বার্থে আমি কখনো পর্যন্ত হাঁটিনি এবং কেউ প্রমাণ দিতে পারবে না। যেটা মজার কথা হচ্ছে যে আমি 2009 সালে সিপিআইএমের পার্টি মেম্বারশিপ ছেড়ে বেরিয়ে আসি। 2009 সালে সিপিএম টলমল করছে এটা কেউ বলতে পারবে না, অত সোজা ছিল না বলা। কেমন গ্রাউন্ডে কাজ করতাম। দেখো, যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুন না কেন, তার নিয়ম নীতি বা ধরন বা তারা দলীয় আদর্শ বলে যেটাকে বলে, সেটা যেমনই থাকুক না কেন, ঘুরে ফিরে মানুষের উপকার করা, জনগণের সার্ভেন্ট হওয়ার যোগ্যতা সে চাইছে। সরকারের শাসক দল যাওয়ার মানেটা কি? ভাই, তুমি গোদা কথায় মানুষের চাকর হতে এসছো, ম্যানেজার হতে এসছো, এর বাইরে কিছু নয়। দিস ইজ ইয়োর ডিউটি। এবং যে কারণে মানুষই তোমাকে মাইনে দিচ্ছে, যেটা মন্ত্রীর গাড়ি বাড়ি এসি মাইনে ফাইনে যা হয়, সেটা মানুষের ট্যাক্সের টাকা থেকেই আসছে। এবং তুমি কি কি ভালো করতে চাও যেটা বলেছো, সেটা শোনার পর ও কনভিন্স হয়েছে। মানুষের এই যে ভালো থাকাটা, এটা কি লোভ নাকি? না তো। একটা সভ্য জগতে একটা মানুষের বেসিক নিড, সিম্পল। তো এবার সেই জায়গাতে 2000 আমি নয়, শুধু 8-9 সালে একটা অত্যন্ত রকম অহংকার। দেখো, আমি যে সময়ের গল্প বলছি বা কথা বলছি, যাদের একটু বয়স রয়েছে, যাদের বয়স 30-35-এর ওপরে, তারা কমিউনিকেট করতে পারবেন বা বুঝতে পারবেন। তখন রাজনীতিটা না প্রফেশন দেখতে হয়ে যায়নি, ছিলও না। তখন রাজনীতি মানে ছিল অনেকজনের সিস্টেমেটিক উপায়ে সমস্যার সমাধান করা। এনজিও কাজ করে, তুমি ব্যক্তিগতভাবে 2টো লোকের হেল্প করতে পারো। এনজিও হয়ে তুমি 100টা লোকের হেল্প করার চেষ্টা করতে পারো স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে। কিন্তু নিয়ম মেনে, পুরোপুরিভাবে একটা নিয়ম করে তুমি সমস্যার সমাধান করতে গেলে তোমার দেশে গণতান্ত্রিক পথ একটা। নকশালদের মতো তুমি গুলি করে লোকজনকে মেরে দিয়ে সিংহাসন দখল করবে, পুলিশ মেরে দেবে, মন্ত্রী মেরে দেবে, সেই লাইন তো আমার দেশে নেই, নিষিদ্ধ। তো ফলত পরিষ্কার আমরা গ্রাউন্ডে কাজ করতে গিয়ে বুঝতে পেরেছিলাম যে লেফট লিডারশিপ, তাদের আত্মবিশ্বাস যেটা, সেটা না বেসিক্যালি অহংকারের প্রতিভূ ছিল। এবং তারা মানুষকে গিনিপিগের মতো করে মনে করে ফেলেছিলেন যে আমরা যা ভাবাবো মানুষ সেটা ভাবতে এবং বিশ্বাস করতে বাধ্য। কারণ সত্যিই তো 34 বছর ধরে ছেলে, বাপ, দাদু, এই তিনটে জেনারেশনকে তারা সম্মোহিত করতে পেরেছে। একদিন সূর্য উঠবে, দারুণ সময় আসবে, সোনার ডাল দিয়ে লোকে রূপোর ভাত মেখে খাবে, এই ধরনেরই স্বপ্ন ছিল। কারখানার মালিক আসলে মালিক নয়, শ্রমিকই মালিক। তাই এমন আন্দোলন করো, কারখানা তুলে দাও, এটা পরে এসে দাঁড়িয়েছিল। তো যে ক্ষোভগুলো তৈরি হচ্ছিল মানুষের, আপনি সাধারণ মানুষ, রাস্তায় একটা কল খারাপ হয়ে গেছে আপনার পাড়ায়, আপনি জিজ্ঞেস করতে গেলে আপনাকে যেতে হবে হচ্ছে পার্টি অফিসে। এবং সেখানে পার্টি অফিসে বসে থাকা কমরেড, ভিয়েতনামে যখন 1901 সালে একটাই কল খারাপ হয়েছিল, সেখানে জল ভরো আন্দোলন কেমন হয়েছিল আপনাকে এমন 8 ঘন্টা গল্প শোনাবে, আপনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে এবং আপনি বালতি করে সেটাই খাবেন। এবার এই যে অদ্ভুত একটা গোল গোল করে মানুষকে ঘোরানো, সেটা দেখতে দেখতে বিরক্ত হতে শুরু করি আমরা, এবং গ্রাউন্ডে আমাদের ফেস করতে হতো মানুষকে।
এবং ক্রমাগত বুঝতে পারছিলাম যে মানুষের চাহিদার সঙ্গে নেতাদের আত্মবিশ্বাস বা অহংকারের যে প্রতিফলন, বামপন্থীদের অহংকারের প্রতিফলন কিন্তু তৃণমূলের মতো নয় যে 4টে সোনার চেন পরে নেবে, তা নয়, কিন্তু এটা অন্য। সে বাড়িতে হয়তো হাবানা চুরুট খাচ্ছে, কিন্তু বন্ধু বলে একটা ছোট্ট একটা নীল সুতো বিড়ি খাবে, ব্যাপার আছে। তো যাই হোক না কেন, তো এই যে বিরক্তটা, এটা আমার মতো হাজার হাজার ছেলে মেয়ে, তাদের হতে শুরু করে ছাত্র যুব আন্দোলন যারা আমরা করতাম, এবং আমাদের মনে হচ্ছে যে কোথায় আমাদের যে অনেস্টি বা পরিশ্রমটা, মানুষের যে কথাগুলো, যে দাবিগুলো, সেগুলোকে গুরুত্ব না দিয়ে এই থেকেই আলোচনায় কিউবা, ভিয়েতনাম, রাশিয়ার বিজ্ঞাপন দেওয়া। দেখো, তখন কিন্তু ইউটিউব আসেনি বলে সারা পৃথিবীতে কী ভালো আর খারাপ ঘটছে তা শুধুমাত্র সিপিএম নেতারা বোঝাতেন এবং আমরা হাঁ করে বিশ্বাস করতাম। তখন আমাদের পাড়ায় একটাই টেলিভিশন ছিল, যত হারামজাদা লোক হোক না কেন সে, তার বাড়িতে যেহেতু সব কমরেডরাই রামায়ণ মহাভারত দেখতে যেত, যাকে সেটা অন্য কথা। সেই লোকটা খুব ভালো লোক ছিল, যার বাড়িতে একটা টেলিফোন ছিল বা একটা টিভি ছিল বা খবরের কাগজটা আসতো। সে বদমাশ হয়েও আমরা আমাদের প্রয়োজনের জন্য বলতাম যে ওরম লোক হয় না। তো সেই পরিবেশে বড় হতে হতে যখন আমরা দেখলাম যে মানুষের কথার সঙ্গে এদের ইচ্ছার একটা তুমুল দূরত্ব, এবং মধ্যখানে আমরা চোখের জল ফেলছি কাউকে বোঝাতে না পেরে যে কোনটা কি, বড়রা শুনছেন না আর মানুষ মানছেন না, বিশ্বাস করছেন না, তখন আমরা পরিষ্কার অফ হয়ে গেছি, অ্যালুপ হয়ে গেছি। আমি পার্টি মেম্বারশিপ ছেড়েছি, প্রচুর লোক ছেড়েছে, হিউজ মানুষ ছেড়েছেন। আচ্ছা, তৃণমূলের তো কোনো নার্সিংহোম ছিল না, তাই না? বা কোনো রাজনৈতিক দলের তো নার্সিংহোম থাকে না। যেমন বাচ্চা হয় তেমন কর্মী জন্মায় বা নেতা জন্মায়, এমন তো নয়, তাই তো? মানুষ নিজের মতামত পরিবর্তন করে, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ তার ভোট পরিবর্তন করেছে। সেও তো রাজনৈতিক কর্মী, প্রকট আর প্রচ্ছন্ন, বা সেও তো রাজনৈতিক সমর্থক। তাহলে সে প্রথমে কংগ্রেসকে ভোট দিল, ওই বাড়ির লোক, তারপর 34 বছর ধরে সিপিএমকে ভোট দিল, তারপর ওই বাড়ির লোকই তারপর পাল্টে গিয়ে সে তৃণমূলকে ভোট দিল, তারপর 2019 থেকে অর্ধেক বিজেপিকে দিচ্ছে। তাহলে তারা কি? তারা তো ভালো থাকতে চাইছে। আমি ভালো থাকতে চাইছি। আমি সাধারণ মানুষকে এই কারণে রাজনৈতিক কর্মী বা আধা কর্মীও ধরবো না, কারণ রাজনীতির অনেক পরিবর্তনের সাথে আমি বিশ্বাস করি অধিকাংশ সাধারণ মানুষের জীবনে তারা অন্তত বুঝতে পারে না যে সরাসরি কোনো ফায়দা নেই। তারা বুঝতে পারে না, এটা কার দোষ? এটা অনেক ক্ষেত্রে কিন্তু রাজনীতিবিদদেরও দোষ। তাদেরও কি দায় নয়? আমরা বড্ড না, আমাদের একটা না সিপিএম একটা অদ্ভুত জিনিস তৈরি করে গেছে। সিপিএম একটা অদ্ভুত জিনিস তৈরি করে গেছে বন্ধু। গরিব মানেই ভালো, আর যে একটু অর্থ রোজগার করেছে সে বুর্জোয়া। সেকুলার মানে হচ্ছে মুসলমান ধর্মের লোকেদের তোয়াজ করো আর হিন্দুদেরকে ছোট করো। না স্যার, যে কষ্ট করে পড়াশোনা করে ফার্স্ট হয়েছে পরীক্ষায়, সে যদি একটা ভালো চাকরি পায়, সে যদি পয়সা করে সৎ পথে, সে খারাপ, সে বুর্জোয়া। আর যে দিনরাত্রির ঘুমোলো, পড়লো না, পরীক্ষায় ফেল করে গরিব হলো, আমায় তাকে ভালো বলতে হবে? বস, আমি তার প্রতি সহানুভূতিশীল হব। কিন্তু দুর্ভাগ্য, এটা মাইন্ডসেট তৈরি করা রয়েছে, আহারে ও গরিব। আর্থিক কাঠামোর জন্য, আর্থিক বিন্যাসের জন্য, কোনো সরকারি পদ্ধতির ভুল প্রয়োগের জন্য যদি মানুষের জনজীবনকে আমি উন্নত না করতে পারি, সেখানে সরকারের অপরাধ রয়েছে। ব্যর্থতা নয়, এটা অপরাধ। কিন্তু আমি নাগরিক হিসেবে আমি আমার অধিকারটুকু জানবার জন্য সময় ব্যয় না করে আমি যদি পরিষ্কার মোবাইলে অ্যান্ড্রয়েড অন করে টালালা লালালা গান দেখি, বস, তাহলে আমিও কি দোষী নয়? কোথাও তো আমিও দোষী। এনিওয়েজ, আমি ছেড়ে দিয়েছিলাম ওই সময় তৃণমূল রাজনৈতিক দলে। আমি কোনো চেয়ার কোনোদিন নিইনি, আমি কোনো দলের সদস্যও ছিলাম না। আমাকে 2013 সালে যখন সমস্ত শিল্পী, লেখক, বুদ্ধিজীবীরা সিপিএমের পক্ষে যারা কথা বলতেন, তারাই সিপিআইএম সরকারের বিরুদ্ধে মাঠে নামেন, কথা বলেন, তখন প্রচুর মোমবাতির দোকানও বেরিয়ে যায়। আজকে তারা সেই মোমবাতিগুলো কোথায় কিনে লুকিয়ে রেখে দিয়েছেন আমি খুঁজে পাচ্ছি না। তার থেকে বেশি অন্যায় হচ্ছে, ঠিক আছে? যাই হোক, তো আমি আমার মতো করে আমি চুপ করে থাকি। আমি 2013 সাল অব্দি আমি কোথাও বেরোয়নি, কোনো রাজনীতির কথাবার্তা বলিনি, আমি চুপ করেছিলাম। কষ্ট হচ্ছিল যে ছোটোবেলা থেকে কংগ্রেস আর সিপিএম এই দুটোই ছিল মূলত রাজনৈতিক জায়গা, এবং সেই সময় রাজনীতিকে কেউ
জীবিকাই মনে করতো না, ঘর থেকে দিতে হতো। ঠিক আছে, তো তারপর চুপ করে বসে থাকি। তাহলে তৃণমূলের সাথে 2013 সালে তাদের প্রবলেম, তাদের প্রয়োজন। না, আমি বলছি তোমার সাথে তৃণমূলের ঘনিষ্ঠতাটা তাহলে কবে থেকে শুরু হলো? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করেছিলেন এক গরিব বাড়ির মেয়ে। আমি কেন এনিবডি, তার যে কোনো কেউ, তার আজকের 100টা ভুল, 100টা মিথ্যে, চোরকে প্রশ্রয় দেওয়া, খারাপ লোকেদের বাঘের বাচ্চার বাঘ, ভালো ছেলে, বিভিন্ন রকম খারাপ মন্তব্য যেটা একজন সম্মানীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে এক্সপেক্টেড নয়, এত কিছু 100 বার বলে যেতে পারবো, 100টা উদাহরণ দিয়ে কিভাবে এই স্টেটে তিনি ক্ষতি করে গেছেন এবং এখনও যাচ্ছেন। কিন্তু তা বলে আমি তার স্ট্রাগলটাকে তো অস্বীকার করব না। আমি তো তার যে লড়াইটা ছিল সেই লড়াইটাকে তো অস্বীকার করতে পারবো না। তার মার খাওয়া, তার সংগ্রামটাকে তো। তারপর তিনি তার নামের আগে যেমন আর সততার প্রতীক লিখতে পারেন না, তিনি গরিব মানুষের যে পক্ষ নিয়ে যে লড়াইটা করেছিলেন, গরিবেরাই তো ভেবেছিল যে আমার চাল ডাল আবাস এই মানুষটাই দেবে, কিন্তু এই মানুষটাই চাল ডাল আবাস যারা চুরি করছে তাদের গডফাদার হয়ে উঠবে, এটা লোকে জানবে কি করে, তাই না? তাই তিনি নামের আগে সততার প্রতীক লেখেন না, সেটা তাঁর ইচ্ছা, তিনি কীভাবে পাল্টে গেছেন। তো যাই হোক না কেন, 2011-তে যে সরকার পাল্টায়, সমস্তই লেফটের ভোট ঢোকে, অন্য রাজনৈতিক দলের ভোট ঢোকে, নিরপেক্ষ মানুষও তাকে কিন্তু ভোট দেন, যে একটা গরিব বাড়ির মানুষকে দরকার। পশ্চিমবঙ্গে যারাই মুখ্যমন্ত্রী হয়েছে ছিল ওই সময়, ম্যাসিভ জায়গা থেকে চেঞ্জ হয় এবং তৃণমূল বড় হয় এবং সমৃদ্ধ করবার জন্য প্রচুর গুণী মানুষ ঢোকেন তাদের মতামত দিতে। কারেক্ট। ঠিক তেমনই 2013 সালে যখন সবাই চলে গেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি, শিল্প সাহিত্য জগতের সবাই, আমি কিন্তু যাইনি। আমি চুপ করে বসে ভাবছিলাম যে কষ্ট তো হচ্ছিলই। ছোটবেলা থেকে পরিবার একটা রাজনীতি করতো, বাবা মা শিক্ষক ছিলেন, তাদের দেখেছি যে মানে গরিব বাচ্চাদের পড়ানো, 4টে লোকের জন্য কাউন্সিলর এমএলএর কাছে কাগজ নিয়ে দৌড়নো, এই গরিবটার জন্য এটা করে দিন না, এটাই ছিল রাজনীতি। এর বাইরে রাজনীতির কোনো আমি সেটা শিখে বড় হয়েছি। তারপর আস্তে আস্তে সময় পাল্টায়। 2013-তে তাই মানে বাকিরা সবাই চলে যাচ্ছিলেন। অবশ্যই একজন কেউ নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, যাবেন, আমি যাইনি, যেতে পারিনি, রাদার বলা বেটার। তো তারপর থেকে আস্তে আস্তে তারা 2012 সাল থেকে টুকটুক করে কিছু ডেভেলপমেন্ট শুরু করেন। আমাদের যে স্টুডিওটা, টেকনিশিয়ান স্টুডিও, আজকে যেটা অত্যন্ত সুদৃশ্য, কেন এত সুন্দর করেছিলেন সে উত্তর অরূপ স্বরূপ বিশ্বাস দিয়ে দেয়। আজকের দিন আর কাউকে বলতে লাগবে না আমার এই কথাটার পর যে তারা কি মানে অসাধারণ কাজ করে যাচ্ছে আর কি। তো সেই সময় তো এর আগের সরকার কোনো একটা প্রাইভেট কোম্পানির হাতে এই স্টুডিওটাকে বেছে দেওয়া ঠিক করেছিল, লেফট গভর্নমেন্ট। সেই সময় আন্দোলন হয়েছিল, শিল্পীরা আন্দোলন করেছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি পাঠিয়েছিলেন, আমাদের আন্দোলনের সঙ্গে তাদের সমর্থন দিয়েছিলেন, খুব স্বাভাবিক, কারণ এটা রাজনীতির অঙ্কে তারও দরকার। দ্বিতীয় হচ্ছে মানুষের পাশে থাকাটাও এটা দরকার রয়েছে, কারা কারা বঞ্চিত পাশে থাকা, না হলে তো কেউ আর এই পালাবদল তো হতো না। তো এটা উনি সবার আগে এসে এটাকে সংস্কার করাটা ঠিক করেন। 2 হচ্ছে রাস্তাঘাট, ড্রেন, সেগুলো ঠিক করতে শুরু করেন। লেফটের একটা মজা ছিল যেটা পরে বুঝতে পেরেছি। সিপিআইএম বা লেফটেরা তারা কি বলে নিজেদের সম্পর্কে? সর্বহারার দল, তাই তো? ইভেন যে তুমি কে সর্বহারা, আমি কে সর্বহারা, যে বলছে একটু আগেই বিরিয়ানি খেয়েছে, যে স্লোগানটা দিচ্ছে, একটু আগেই হয় বাবার বা নিজের দামি গাড়ি করে নেমেছে, না এর মধ্যে পাপ আছে বলছি না। তুমি কে আমি কে সর্বহারা যে বলছে সে কোনো সর্বহারা নয়। আর ভারতবর্ষে যা যা সরকারি নিয়ম, রাজনৈতিকভাবে যদি সেটা সঠিকভাবে প্রয়োগ হয়, তো তাহলে প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু অধিকার নিশ্চিত করা হয়েছে। সর্বহারার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আজ তুমি আমি যখন কথা বলছি, যখন আবাস পাঠানো হচ্ছে গরিব মানুষের জন্য, সে সর্বহারা আছে? 100 দিনের কাজ দেওয়া হচ্ছে, সে সর্বহারা থাকতে পারছে? কে চুরি করে নিচ্ছে 100 দিনের কাজ? কে আবাসের বাড়ি চুরি করে নিচ্ছে পশ্চিমবঙ্গে? কারা?
আমি সেই উদাহরণে যাচ্ছি না। রেশনের চাল ডাল যেগুলো দেওয়া হচ্ছে ফ্রিতে, একটা মানুষকে আমি কাজ দিচ্ছি, থাকবার জন্য পাকা বাড়ি দিচ্ছি, আমি ড্রেন দিচ্ছি, জল জীবনে জল দিচ্ছি বাড়িতে পরিশ্রুত, শুধু বড় লোক খাবে নয়, গরিব মানুষও খাবে। তাহলে সর্বহারা মানেটা তো পাল্টে যাচ্ছে। গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এই তিনটে শ্রেণী। তাই সর্বহারা কথাটা যখন ডাইলিউট হয়ে গেছে, তখন তারা আতান্তরে পড়তে শুরু করলেন, যে ইস্যু চলে যাচ্ছে হাত থেকে। তাই দেখবেন এখন নতুন তারা ইস্যু হাতড়াচ্ছে, এটা তাদের রাজনৈতিক ইচ্ছা, তারা কোন ইস্যু নিয়ে বেঁচে থাকবার চেষ্টা করবেন, দ্যাটস দেয়ার লিমিট। অঙ্কটার জায়গা হচ্ছে যে আমি 2013-তে আমার কাছে প্রচুর নেতা মন্ত্রী পাঠানো হয়, তারা বড় বড় নেতা মন্ত্রী, যে সবাই এসেছে তুমি এলে না কেন? আমি আমার মতবাদগুলো বলি যে আমি আগে এগুলো দেখব। তারা বলেন যে বাহ্যিক দিক থেকে এইগুলো তো ঘুরছে, এগুলো বাহ্যিক। আমার শরীরের ভেতরে ক্যান্সার হয়েছে, আমি ওপরে ক্রিম মেখে ঘুরছি, ইট ডাজন্ট মিন যে আমি ভালো আছি। জংধরা ব্রিজের ওপরে নীল সাদা টুনি লাগালে ব্রিজ ভেঙে পড়ে যায়, টুনি দেখিয়ে দুদিন বলা যায় কি দারুণ উন্নয়ন হয়েছে। ভেতরে সিদ্ধানাটা ঠিক কি না, সেইটা ঠিক করার জন্য আমি কোন দিকে যাচ্ছি, সেটা হচ্ছে প্রশ্ন। দুর্নীতি কম বেশি বিভিন্ন সরকারের সময় দু একটুকু হয়, কিন্তু প্রথাগতভাবে দুর্নীতিটাই সরকারি কাজের বা দায়িত্বের মধ্যে পড়লো, কোথাও ঘটেনি সারা ভারতবর্ষে। এনিওয়েজ, 2013-তে যাওয়ার পরে সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিকভাবে আমায় কিছু দায়িত্বের কথা বলেন, কারণ আমি কী কী রাজনৈতিক কাজ করতাম, ছাত্র আন্দোলন করতাম, কী কী মুভমেন্ট করতাম, তার সমস্ত তিনি পুলিশ আইবি রিপোর্ট থেকে আমি যাওয়ার আগেই তার কাছে মজুদ ছিল। এবং তিনি তারপর রাজনৈতিক দায়িত্ব দিতে চান। আমি যেহেতু সাংগঠনিক রাজনীতি করে এসেছি, তো ফলে এই ব্যক্তিতান্ত্রিক রাজনীতির ধরনটা আমার খুব একটা বেশি জানা ছিল না। সো ফলত আমি নিও না বা অ্যাভয়েডও করি বললে খুব একটা দোষের হবে না ওই সময়। একদম 13 দেন তারপর উনি একটা ইন্টারেস্টিং কাজের দায়িত্ব দেন, দ্যাট ইজ বেসিক্যালি টেকনিক্যাল এডুকেশনের, ভোকেশনাল এডুকেশনের দিকটা সামলাবার। কারণ আমাদের ভারতবর্ষে, আমাদের রাজ্য সমেত পুরো ভারতবর্ষেই প্রায় 20-30% পরিবার ছেলের বা মেয়ে ক্লাস 7-8-এর পরে চলে গেলে আর না তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো আর্থিক সবলতার জায়গায় পুরোটা থাকতেন না। তাদের মনে হতো সে যদি একটু কন্ট্রিবিউট করতো সংসারটা ভালো চলতো। দেখো, অনেকে যেমন কলকাতা শহরে বসে মনে করে এটাই পশ্চিমবঙ্গ, তা তো নয়। এটা পশ্চিমবঙ্গ যদি হয় তাহলে পশ্চিমবঙ্গ পুরো একটা শরীর হলে কলকাতাটা তার জাস্ট একটা চোখের মনির যে সাইজ ওইটুকুর মতো, একদমই। তো তাই এখানে বসে সারা পশ্চিমবঙ্গ কেমন, এটা যদি আমরা যে কেউই ভাবি সেটা ভুল হবে। তো যাই হোক, এই যে পরিষ্কার ছোট ছোট স্কিল্ড লেবার, ধরো এই যে মাইক্রোফোন চলছে, এই যে টেলিভিশন চলছে, এই যে ক্যামেরা চলছে, এই যে আলো জ্বলছে, বা আমার ঘরের টিভিটা, ফ্রিজটা, এসিটা, মোটর বাইকটা বা 4 চাকার গাড়িটা, এইটাকে সারাতে গেলে মেকানিক লাগে। এবং তারা অধিকাংশই হাতুড়েভাবে কাজ শিখে বড় হন, ফলে তাদের রোজগারের অনিশ্চয়তাও থাকে এবং যে সারাচ্ছে তারও কিন্তু জিনিসটা ভালোভাবে সারলো তার গ্যারেন্টি থাকে না। তাই যাতে এরকম প্রচুর আরও সাবজেক্ট আছে এই পড়াশোনাটা, সেইটা যাতে লেফট আমলে 2006 সালে এই শিক্ষা শুরু হয়েছিল, চায়নাকে দেখে ভালো এটা লেফট শুরু করেছিল, তারপর থেকে আর কোনো পরিবর্তন হয়নি, গতানুগতিকভাবে চলছিল। যাতে সেটাকে চলে সেই দায়িত্বের জন্য আমাকে সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেন, এবং আমি দায়িত্ব নিয়ে কাজ করা শুরু করে দেখি 2014 সালে প্রায় 250 কোটি টাকার বাজেট ছিল এই বিভাগে। সেখানে আমি গিয়ে দেখি যে অ্যান্ড্রয়েডের যুগে 2014 জিএসএম সেট রিপেয়ারিং পড়ানো হচ্ছে, যেটা পড়ে ওই গরিব বাচ্চাগুলো কোনো কাজ পাবে না, যেটা পড়াতে সরকারের এতগুলো টাকা খরচ হচ্ছে, আর যারা বিরাট বড় বড় ডিগ্রি নিয়ে বিভিন্ন চেয়ারে বসে রয়েছেন তারা অন্যায় করছেন তার স্টেটের সঙ্গে, তার দেশের সঙ্গে, ওই গরিব বাচ্চাগুলোর সঙ্গে। ঝড় জল প্রচুর বয় আমার ওপর দিয়ে। আমি সিলেবাস চেঞ্জ করি,
মন্ত্রীও চাননি অনেকটা কিছু, যেটাকে নিয়ে বিরাট গণ্ডগোল হয়, নিউজেও আসে। তখন এই ভোকেশনাল এডুকেশন বা স্কিল ডেভেলপমেন্টের এই সফট দিকটা সম্পর্কে প্রচুর মিডিয়া সাংবাদিকেরাও জানতেন না, কিন্তু তারা প্রচুর বড় বড় প্রশ্ন করেছিলেন না জেনে। আমি আমার মতো করে উত্তর দিয়ে গেছি। আজ এইটুকু একটা কথা বলতে পারি, হ্যাঁ, আমি একটা জিনিস করতে পেরেছিলাম। টিচারদের মাইনে ছিল কারুর 700, কারুর 1000, কারুর 7000। তারা নাকি টেকনিক্যালি সমাজের মেরুদণ্ড তৈরি করবে। তারা কাঁদতো আমার সামনে এসে, এত এত টাকা ভুল দিকে খরচ হচ্ছে। কিছু না পারি, একটা সিলেবাস তো চেঞ্জ করতে পেরেছিলাম, আধুনিক সিলেবাসটা তো করতে পেরেছিলাম, যা এতদিন ধরে কোনো পণ্ডিতেরা পারেনি। টিচারদের মাইনে যে মাসের শুরুতে হবে, ওই কতগুলো টিচারের মুখে হাসি তো ফোটাতে পেরেছিলাম। অন্তত আজকেও তারা কোথাও দেখা হলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওই বাকি এত বড় ওরা মাতব্বরেরা পারেননি কেন? এটা হচ্ছে ইচ্ছা। আমি পণ্ডিত নই, ইচ্ছা। তারপর একটা খুব গুরুত্বপূর্ণ চেয়ারে উনি আমায় নিয়ে যান। I was the Commissioner of West Bengal Right to Public Service Commission। গুরুত্বপূর্ণ 27টা ডিপার্টমেন্ট যা পশ্চিমবঙ্গের মানুষকে পরিষেবা দেয়, আর মানুষ পরিষেবা পাবে। আমি চলে আসবার পর শুনেছি সেই ঘরটা এখনো বন্ধ। মুখ্যমন্ত্রী ওই ঘরে তালা চাবি কারুর হাতে দেননি, কারণ ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ চেয়ার। মাই পাওয়ার ওয়াজ ইকুইভ্যালেন্ট টু, আমার স্টেটের চিফ সেক্রেটারির ক্ষমতা আর আমার ক্ষমতা একই ছিল পাওয়ার। ইলেকশন কমিশনারের পাওয়ার আর আমার পাওয়ার একই ছিল, তার সঙ্গে ছিল জুডিশিয়াল পাওয়ার। আমি যে কোনো কারুর চাকরি সরিয়ে দিতে পারতাম। রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট, যেটা 2013 সালে পার্লামেন্টে পাস হয়েছিল, সেখানে বলা হয়েছিল পাবলিককে সার্ভিস দেওয়া, গভর্নমেন্ট আসে সার্ভিসটা দিতে, দয়া করতে নয়। প্রত্যেকটা মন্ত্রক তৈরি হয় সেই জন্য, মন্ত্রী সেজে শুধু ফুলমালা নেবার জন্য নয়। তাই মন্ত্রীদের এবং দপ্তরকে অ্যাসিওর করতে হবে আমাকে কবে কি সার্ভিস দিচ্ছেন, না মানুষকে ঘোরাচ্ছেন। পাহাড় ভাঙার মতো কঠিন কাজ ছিল। চেয়েছিলাম যে অন্তত দালাল, যেটা লেফট জামানাতে একটা দালাল চক্র তৈরি হয়েছিল, সে সময় একটা কথা খুব প্রচলিত ছিল, সরকারি কাজ পেতে গেলে আপনার ড্রাইভিং লাইসেন্স অমুক তমুক যে কোনো মিউটেশন পেতে গেলে আপনার জুতো শুকতলাক হয়ে যেত, কারণ মধ্যিখানে মানুষ আর মন্ত্রকের মধ্যিখানে দালাল ঘুরে বেড়াতো। আর ঠায় একজন রিক্সাওয়ালা হোক, একজন ডাক্তার হোক, একজন টিচার হোক, তারা দাঁড়িয়ে থাকতেন কবে আমার এই সার্টিফিকেটটা পাবো বা লাইসেন্সটা পাবো বা এটা মিউটেশন হবে বা এই অনুমতিটা পাবো। আমি দালাল সিস্টেমটাকে ব্রেক করবার চেষ্টা করেছিলাম। আমায় সাহায্য করেছিলেন আমার চিফ কমিশনার ডক্টর অরূপ চক্রবর্তী, ব্রিলিয়েন্ট লোক, যার থেকে অ্যাডমিনিস্ট্রেশনের আমি যতটুকু আজকে যা জানি, 6টা বছর এই সার্ভিসে কাজ করেছে। আমাকে সমৃদ্ধ করেছেন ডক্টর অরূপ চক্রবর্তী। তিনি এখন এখানে নেই, তিনি দিল্লিতে কন্ট্রিবিউট করছেন, দিল্লিতে কাজ করছেন। আমি বলেছিলাম যে পরিষ্কার এক একটা করে বিধানসভা একটা করে কিয়স্ক তৈরি হোক, যেখানে দালাল ছাড়া জমা পড়বে মানুষের ডিমান্ড, এবং তারপর মানুষ নির্দিষ্ট সময় এসে তার ওই লাইসেন্সগুলো নিয়ে যাবে, যেখানে দালাল চক্রের বাইরে এটা ঘটবে। হয়তো তোমরা এখন বলতে পারো এটা অনেকটা দুয়ারে সরকার না? হ্যাঁ স্যার, এটা অনেকটাই ওটা। আমি এইটুকু বলতে পারি যে আমি যে রাজনৈতিক মতে পথে বা যেখানেই বিশ্বাস করি না কেন, আমি সবার আগে আমার স্টেটটাকে বিরাট ভালোবাসি। তিনি যে রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন, যিনি প্রকাশ্যে রাজনীতি করেন, আমি তাকে দারুণ বেশি সম্মান করি। যে সোশ্যাল মিডিয়ায় গালাগাল দিয়ে বা ফুট কেটে অর্ধেক জেনে অর্ধেক কথা বলে চলে যায়, তার থেকে অনেক বেশি সম্মান করি আমার বিরোধী দলে যে বা যারা যারা দাঁড়িয়ে লড়ছে, মার খাচ্ছে, লড়াই করছে, তাদের প্রত্যেকটা কর্মীকে আমি সমর্থন করি এবং সম্মান করি। সো আমার এটা স্টেটকে ভালোবাসা। তো ফলত আমি সেই জায়গা ছিল, সেখান থেকে চলে এসেছি। ইটস ওকে।